নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দোসর কলমে মৌসুমি হাজরা। জানিস ঋষভ, আমার না মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে। ওরে আমার বিশ্বসুন্দরী রে, খেয়ে দিয়ে মানুষের তো কাজ নেই যে তোকে ফলো করবে। সিরিয়াসলি, আমার সবসময় মনে হয় একা থেকে থেকে না তোর মাথাটা গেছে। কেন যে তোকে বলি এইসব কথা, জানতাম তুই বিশ্বাস করবি না, তাও বলতে গেলাম তোকে। হয়েছে কিছু অর্ডার দে, খিদে পেয়েছে। গিলে নে আজ আমার টাকা, কাল থেকে আর দেখা করবো না তোর সাথে। উফ বাচালি, এই অফিস থেকে ফিরে তোর বকবক শোনা থেকে রেহাই পাবো? আচ্ছা ঠিক আছে, এতই যখন জ্বালা আমাকে নিয়ে থাকতোই, আমি চলে যাচ্ছি। সোমাশ্রী রাগ করে বেরিয়ে গেল। ঋষভ একবারও ডাকলো না। সোমাশ্রী ভেবেছিল হয়তো আটকাবে ঋষভ, কিন্তু তা তো আর হলো না। কেন এত ওর ওপর অধিকার সৃষ্টি হয়েছে? ওদের তো সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব। বন্ধুত্বের দায়িত্ব, কর্তব্য, সাহায্য করা, এই সকল জিনিসের থেকেও এখন অধিকারটা এত জোরালো হয়েছে কেন? কোনো কিছু করার আগে ঋষভকে জানানো, কোথাও যাওয়ার আগে জানিয়ে যাওয়া, সারা দিনে একে অপরকে কতবার ফোন করা, এইসব তো আগেও ছিল, খুবই সাধারণ ব্যাপার। এখন কেমন যেন একটু বদলে গেছে সব। বাড়ি পৌঁছে আগে একটা ফোন করে জানানো, যেন ওই প্রান্তের মানুষটা তার অপেক্ষাতেই থাকে। বাইরে বেরিয়ে এসেও শান্তি নেই। বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আসেনি সোমাশ্রী। যাওয়ার জন্য গাড়ি পেয়ে যেত যদিও, কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেছে। ঋষভ একবারও ডাকলো না অবধি। রাগ করে কিছুক্ষণ বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রইল। কানের কাছে ফিসফিস করে শুনতে পেল, চল মোহনদার দোকানের চা খেয়ে আসি। কথাটা শুনেই সোমাশ্রীর সব রাগ উধাও। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সাথে সাথে ঋষভের দিকে ঘুরে বলল, চল চল। বৃষ্টিতে ভিজে মাটির ভারে চা, উফ দারুণ জমবে। বাইক ছুটে চলেছে, বৃষ্টিতে ভিজছে ঋষভ আর সোমাশ্রী। মাঝে মধ্যে সোমাশ্রী তার রুমালে করে ঋষভের মুখ মুছে দিচ্ছে। ঋষভের মনে হচ্ছে ঠিক যেন মায়ের মতো। স্কুল থেকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে মা এইভাবেই মাথা আর মুখ মুছিয়ে দিত। মোহনদার চায়ের দোকানে এসে দাঁড়ালো দুজনে। আগে এই দোকানে কতবার এসেছিল ওরা, গত 1 বছর আসা হয়নি সোমাশ্রীর। অনির সাথে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ঋষভের সাথে প্রায় কথা হতোই না। চায়ের দোকানের মোহনদা দুজনকে আবার একসাথে দেখে খুশি হয়ে বললেন, অনেক দিন পর দুজনে একসাথে, যে দিদিমণি তো ভুলেই গেছিলো আমার দোকান। এতদিন পর দুজনকে একসাথে দেখে ভালো লাগছে। ঋষভ মোহনদাকে থামিয়ে বলল, দাদা তোমার মেয়ে কেমন আছে? মোহনদা বললেন, তোমাদের আশীর্বাদে এখন ভালো আছে। সেদিন যদি তুমি আমার উপকার না করতে, আজ বোধহয় আর বাবা ডাক শুনতে পেতাম না। ঋষভ বলে, আচ্ছা বাদ দাও এসব, সেই সব খারাপ দিন আর মনে রাখতে নেই। ঋষভের ফোন আসতেই ও একটু সাইডে চলে গেল। সোমাশ্রী মোহনদাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল দাদা তোমার মেয়ে? মোহনদা বলেন, আর বলো না দিদিমণি, হঠাৎ একদিন খুব পেটে ব্যথা। দাদাবাবু এসেছিল আমার দোকানে চা খেতে। আমি তখন মেয়েকে নিয়ে কি করব খুঁজে পাচ্ছি না। দাদাবাবু তখন আমাকে মেয়েকে বাইকে চাপিয়ে নার্সিংহোম নিয়ে গেল। ওখানে জানতে পারলাম যে মেয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আমার কাছে যা টাকা ছিল তাতে হতো না। দাদাবাবু সেদিন আমায় টাকা দিয়ে সাহায্য করেছিল, আর সেই টাকা আজও দাদাবাবু আমার কাছে নেয়নি। আচ্ছা দিদিমণি, তুমি এতদিন কোথায় ছিলে? দাদাবাবুর সাথে ঝগড়া হয়েছিল? সোমাশ্রী বলল, পথ হারিয়ে ফেলেছিলাম, আবার খুঁজে পেয়েছি তোমার দোকান। মোহনদাস চা করতে করতে বললেন, জানো দিদিমণি, সপ্তাহে যে দিনগুলোতে তোমরা দুজনে আসতে, গত 1 বছর দাদাবাবু ওই দিনগুলোতে একাই আসতো। যেখানে তোমরা বসে চা খেতে, দাদাবাবু চুপচাপ 2 কাপ চা নিয়ে এই জায়গাতেই বসে চা খেত। 1 কাপ খেত, 1 কাপ পাশে নামানো থাকতো। সেটা খেত না, পাশেই নামানো থাকতো। আমি কতবার ঈশ্বরের কাছে চেয়েছি ওই কাপের চা যার জন্য দাদাবাবু নিত, তাকে একবার পাঠিয়ে দাও। ঈশ্বর কথা ঠিক শুনেছেন। সোমাশ্রী নিজে দীর্ঘশ্বাস চাপা দিয়ে রাখলো। দূরে দাঁড়িয়ে ঋষভ তখনও ফোনে কথা বলছেন। সোমাশ্রীকে ইশারা করে বলল, আর 2 মিনিট। ফোনে কথা বলে সোমাশ্রীর কাছে এলো। মোহনদার কাছ থেকে 2 কাপ চা নিয়ে 1 কাপ সোমাশ্রীর হাতে দিল। আচ্ছা ঋষভ, সেদিন তো আর জানা হলো না, তোকে একটা প্রশ্ন করেছিলাম আমি। মনে নেই, বল আবার। নয়না কি চাইতো না যে তোরা আমার বন্ধুত্ব থাকুক? আজ ফুচকা খাবি? অনেক দিন খাইনি, এই বৃষ্টির দিনের মধ্যে না পুরো জমে যাবে।
কথা ঘোরাবি না, আমার প্রশ্নের উত্তর দে। নয়না অনেক কিছুই চাইতো, আমার পুরো জীবনটাও চালনা করতো। ও যেভাবে চাইতো সেভাবেই থাকতাম। তারপরেও ওর অভিযোগ, অফিস টাইম ছাড়া বাকি সবটুকু সময় ওকে দেওয়ার চেষ্টা করতাম, আর পেরে উঠছিলাম না। তাই মনে হলো সরে আসা ভালো। নয়নাও রাজি ছিল, মিউচুয়াল ব্রেকআপ আর কি। সমাজটা প্রশ্ন করলো না, কারণ ও আগের প্রশ্নের উত্তর সেভাবে পায়নি। ঋষভ এই ব্যাপারটা এড়িয়ে যেতে চায়। থাক, এখন আর এইসব কথা না বলাই ভালো। দুজনে যে যার বাড়ি ফিরে গেল। সকালে ঘুম থেকে উঠতেই সমাজটার অনেক লেট হলো। ঘড়ির কাঁটাতে সকাল 9টা, গায়ে তার ভীষণ জ্বর। অফিস যাওয়া একদম সম্ভব নয় ওর পক্ষে। ফোনটা হাতে নিয়ে দেখলো ঋষভ 2বার ফোন করেছিল। এই সময় ঋষভকে ফোন করলো না, অফিস আছে আজ ওর। নিজে ফোন করে জানিয়ে দিল অফিস যেতে পারবে না। সারাদিন জ্বরে আর উঠতে পারলো না সমাজটি। ফোনটা বন্ধ রাখলো। গত রাতেই ভিজেছে বলেই ঠান্ডা লেগেছে, আর তার জন্যেই জ্বর। বিকেলের দিকে কলিং বেলের আওয়াজে বিছানা ছেড়ে উঠে বসলো সমাজটি। সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি, শরীরটা জ্বরে দুর্বল হয়ে গেছে। কিন্তু তার মন জানে দরজার ওই পাশে এখন কে আছে। দরজাটা খুলতেই নানা রকম প্রশ্ন আর বকা ধেয়ে এলো। তো কোনো সেন্স নেই, ফোনটা বন্ধ করে রেখেছিস কেন? মরে গেছিলি নাকি? আমি কতবার ফোন করেছি জানিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে, চল ডাক্তারের কাছে যাব। সমাজটি অবাক হয়ে বলল, তুই কি করে জানলি আমার শরীর খারাপ? ঋষভ তখন সমাজটির কপাল ছুঁয়ে উষ্ণতা মাপছে। গলার স্বর নরম করে বলল, তোকে ফোনে না পেয়ে তোর অফিসে ফোন করেছিলাম, ওখানে জানতে পারলাম তোর জ্বর। সমাজটি রাগ করে বলল, তাই জন্য তোকে অফিস থেকে চলে আসতে হলো? সন্ধ্যাবেলা আসতে পারতিস। ঋষভ তখন বলল, চিন্তা নেই তোর, আমাকে অফিস থেকে বের করে দিলে তোর টাকায় বসে বসে খাবো। এখন বেশি না বকে তাড়াতাড়ি রেডি হয়ে নে, ডাক্তারের কাছে যাব। ডাক্তার দেখিয়ে দুজনে যখন বাড়ি ফিরল, গেটের কাছে ঋষভের মা তখন দাঁড়িয়েছে। ওদের দুজনকে দেখে বলল, আজ আমি স্ত্রীর কাছেই থাকবো ঋষভ, আমি খাবার এনেছি, চল একসাথে ডিনার করবো। সমাজটি ঋষভের দিকে তাকিয়ে বলল, তুই বলেছিস আন্টিকে না রে আমার শরীর খারাপ? ঋষভ আমার সমাজটিকে বলল, ঋষভ আমাকে সব কিছুই বলে, আমার থেকে কিছুই লুকায় না। শেষের কথাগুলো বলার সময় তিনি একবার ঋষভের দিকে তাকালেন। রাতের খাওয়া শেষে ঋষভ সমাজটির বাড়ি থেকে চলে গেল। সমাজশ্রীর কাছে ঋষভের মা থাকলেন। ঋষভ সমাজশ্রীর ঘর থেকে বেরোতেই দেখলো একটা ছেলে সমাজশ্রীর ঘরের দিকে উকিঝুঁকি দিচ্ছে। ঋষভ যেই খপ করে ছেলেটাকে ধরে পড়ল, কী দেখছিস সেইভাবে? ছেলেটা আমতা আমতা করে বলল, কই কিছু না তো, আমি তো এদিকে পেরিয়ে যাচ্ছিলাম। ঋষভের মনে পড়ে গেল সমাজটির কথাগুলো। ও বলেছিল ওকে কেউ যেন ফলো করে। ঋষভ ছেলেটি জামার কলার ধরে টেনে রাস্তায় নিয়ে গেল, তারপর কলার স্বর উঁচু করে বলল, বল তোকে কে পাঠিয়েছে, নয়তো এমন মার মারবো না যে আর হাঁটতে পারবি না। ছেলেটি পালাবার চেষ্টা করলেও ঋষভের শক্তির কাছে আর পেরে উঠল না। এইভাবে আরও 5 মিনিট বাকবিতণ্ডা চলার পর ছেলেটি বলল, নয়না ম্যাডাম আমাকে বলেছে এই মেয়েটির ব্যাপারে খোঁজ খবর রাখতে। ঋষভ ছেলেটিকে এবারে ছেড়ে দিল। তারপর বলল, তোর নয়না ম্যাডামকে বলবি সমাজশ্রীর ব্যাপারে কিছু জানার থাকলে ঋষভকে ফোন করে যেতে নিতে। ছেলেটি এবার ভয়ে ছুটে পালালো। ঠিক সেই সময় ঋষভের ফোনে সমাজশ্রীর ফোন এলো। কিরে তুই ওই ছেলেটি জামার কলার ধরেছিলি কেন, কী হয়েছে? ঋষভ সমাজশ্রীর ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো সমাজশ্রী দাঁড়িয়ে আছে ওখানে। কী হলো বল, চুপ করে আছিস কেন? কিছুই হয়নি, তুই গিয়ে মার কাছে শুয়ে পড়। ঋষভ, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আমি আছি তো, যা ঠিক নেই সব ঠিক করে দেবো, তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। আরও কিছুক্ষণ দুজন কানে ফোন ধরে একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে থাকলো। কি জানার আছে তোমার সমাজশ্রীর ব্যাপারে? লোক না লাগিয়ে আমাকে ফোন করলেই তো পারতে। আমার কাছে সমাজশ্রীর সব খবরই থাকে। একবার দেখা করতে পারবে ঋষভ? কেন, ফোনে বলা যায় না? না, সব কথা ফোনে হয় না। বেশ, সন্ধ্যাবেলা দেখা হোক তাহলে। ঠিক আছে। নয়নার সাথে কথা বলে ঋষভ ফোনটা রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে মনে পড়ছিল 1 বছর আগের সব কথা। সমাজটির জীবনে তখন অনির প্রবেশ। হঠাৎ করে ঋষভের মনে হলো তার জায়গাটা যেন অন্য কেউ নিয়ে নিয়েছিল। সমাজটি কেমন যেন বদলে গিয়েছিল। সারাক্ষণ অনি আর অনি। ঋষভ বুঝতে পারতো না কেন অনির নাম শুনলে তার রাগ হতো। ছোট থেকে একসাথে বড় হয়ে ওঠার মাঝে তাদের জীবনে কোনো
মানুষের প্রবেশ ঘটেনি, তৃতীয় মানুষের। কিন্তু হঠাৎ এই সময় অনিল সমাজশ্রীর জীবনে প্রবেশ সব কিছু যেন লণ্ডভণ্ড করে দিয়েছিল। একসাথে থাকার ফলে দুজনের মধ্যে যে অধিকার জন্মেছিল তা এক ধাক্কায় অভিমানের রূপ নিয়েছিল ঋষভের কাছে। মা বারবার বলতেন, তুমি কাউকে থাকার জন্য জোর করতে পারো না, যে থাকার এমনিতেই থাকবে। তাছাড়া তোমাদের সম্পর্ক বন্ধুত্বের, তাই ভালোবাসার মানুষ আসতেই পারে জীবনে, আর সমাজশ্রীর এসেছে, কাল তোমার জীবনেও আসবে, এটাই মেনে নিতে হবে। ঋষভ আর সমাজশ্রীর সম্পর্ক শুধু বন্ধুত্বেরই ছিল। তবু কেন ঋষভের খারাপ লাগতো সমাজশ্রীর সাথে অনেককে দেখে, তা সে কিছুতেই বুঝতে পারত না। সমাজশ্রীর থেকে দূরত্ব তৈরি হওয়ার পর নয়না আসে। নয়নাকে কোনোদিনও ঋষভ ব্যবহার করতে চায়নি, বরং নিজের জীবনের সবটাই নয়নার কাছে তুলে ধরেছিল। ওই সময় ঋষভ একটু শান্তি খুঁজছিল। কখন এসেছো ঋষভ? আমি কি আসতে একটু লেট করলাম? না না, আমি আগেই এসেছি, বসো। আমাকে ভালোবাসলে না কেন ঋষভ? কী সব বলছো নয়না? কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমাদের একটা মিথ্যে সম্পর্ক ছিল। ওটা মিথ্যে ছিল না নয়না, তুমি যেভাবে বলেছিলে আমি সেভাবেই ছিলাম। তুমি তো ছিলে না ঋষভ, বাকি সব কিছু ছিল। আমি তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম সব চেক করতাম, কোথাও কিছুই পাইনি। সমাজের সাথেও দূরত্ব ছিল, যা বলতাম তাই করতে, যেখানে আসতে বলতাম আসতে, ফোন করে যতই ব্যস্ত থাকো না কেন ঠিক রিসিভ করতে। তারপরেও তো এই সম্পর্কে তুমি ছিলে না। দেখো নয়না, আমি তোমাকে সবটা বলেছিলাম। আমি সময় চেয়েছিলাম, কাউকে ভুলতে গিয়ে কাউকে ব্যবহার করতে চাইনি। তুমি অধিকারকে সামনে রেখেছিলে, আমি তো সবই শুনতাম তোমার কথা। আমার সবসময় মনে হতো তুমি দূরে চলে যাবে, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসতে না। তবে তুমি যেভাবে আমাকে সম্মান করতে তা আমি কারোর কাছে পাইনি। এমনকি তুমি সমাজটির ব্যাপারেও কোনোদিনও খারাপ কিছু বলোনি। মানে তোমার মতো ছেলেকে ভালো না বেসে থাকা যায় বলো? ঋষভ নয়নার হাত দুটো ধরে পড়লো। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি নয়না, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারিনি ঠিকই, তবে তুমি আমার অনেক কাছের একজন মানুষ ছিলে। আমি সময় চেয়েছিলাম, তুমি সময় দাওনি, তুমি ছেড়ে চলে গেলে। নয়না ঠোঁটের কোণে মিথ্যে হাসি নিয়ে হেসে বলল, সবাই ভাবলো আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমাদের আদৌ কোনো সম্পর্কই শুরু হয়নি। ঋষভ বলল, এবার বলো সমাজটির ব্যাপারে কী জানার আছে? নয়না আবারও হেসে বলল, তেমন কিছুই না, আমি শুধু সমাজটির ব্যাপারে একটু খোঁজ খবর নিচ্ছিলাম। ওর জীবনে যদি তুমি ছাড়া অন্য কেউ আসো, তাহলে আমি ওকে ছেড়ে কথা বলবো না। আমি আর তোমাকে কষ্ট পেতে দেবো না। আমরা আজীবন বন্ধু থাকবো তো ঋষভ? ঋষভ বলল, তারপর বলল, তুমি তোমার যে কোনো সমস্যায় তার প্রমাণ পেয়ে যাবে। আর আমাকে বোঝার জন্য থ্যাংক ইউ। আমি আবারও বলছি নয়না, আমিও তোমার সাথে সম্পর্কে জড়াতে পারতাম, কিন্তু আমি ওকে ব্যবহার করতে চাইনি। তবুও তুমি আমার জন্য যা করেছো তা আমি জীবনে বলবো না। তবে কি জানো তো, সমাজটি তোমাকে আর আমাকে দেখে কোনোদিনও জেলাস ফিল করেনি। ও আমাকে কোনোদিনও ভালোই বাসেনি, শুধুমাত্র ভালো বন্ধু ভাবে। আরও কিছুক্ষণ দুজনের মধ্যে কথা চললো। এর মাঝে বারবার ঘড়ি দেখছিল ঋষভ। নয়না বলল, কোথাও যাওয়ার আছে তোমার? ঋষভ বলল, না না, সমাজশ্রী আসবে এখানে তাই দেখছি, এত লেট তো করে না। নয়না বলল, তো তাহলে আমি যাই এবার? ঋষভ বলল, না না, ও আসুক, তোমার সাথে কথা বললে ওরও ভালো লাগবে। ঋষভের ফোনে সমাজশ্রীর ফোন এলো। রিসিভ করতে সমাজশ্রী বলল, সরি ঋষভ, আমি যেতে পারছি না, অফিস থেকে সোজা বাড়ি ফিরেছি, অনেক কাজ আছে, আমাকে এবার সেগুলো নিয়ে বসতে হবে। তুই এখন আর ফোন করিস না, তুই ওয়েটও করিস না, চল বাই। ফোনটা রেখে দিল সমাজশ্রী। ঋষভ বেশ অবাকই হলো, একটা কথাও বলতে দিল না তাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গল্পের পরবর্তী অংশটি শোনার জন্য অবশ্যই প্রচুর প্রচুর কমেন্টস করতে হবে।